বাবার জনপ্রিয়তার কারণেই তো আমি গর্বিত, এবং বাবার জনপ্রিয়তাতেই আমরা জনপ্রিয়। তো বাবার জনপ্রিয়তা আমাকে এগিয়ে দেবে না, বরং বাবার জনপ্রিয়তাই আমাকে এগিয়ে নিয়েছে। পিতার কাঁধে সন্তানের লাশ পিতার জন্য যেমন অত্যন্ত ভারী এবং বোঝা, একইভাবে সন্তান পিতার মামলা পরিচালনা করবে, এটাও একই রকমের। পাক ভারত উপমহাদেশের ইতিহাসে এরকম কোনো ঘটনা বোধহয় নেই যে কোনো একজন ব্যক্তিকে ঠেকানোর জন্য 144 জারি করতে হয়। এটা যেটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং এটার মাস্টারমাইন্ড যে ইন্ডিয়া, তাদের এই সফরের মাধ্যমে এটা প্রমাণিত। কোর্ট প্রাঙ্গণ থেকে পরিকল্পিতভাবে আমাদের সাক্ষীকে তুলে নিয়ে গিয়েছিল, এবং তিনি লক্ষাধিক মানুষের উপস্থিতিতে ঘোষণা করেছিলেন, আমি আল্লামা সাঈদী নির্দোষ, আমার ভাই হত্যার সঙ্গে আল্লামা সাঈদী কোনোভাবে জড়িত নয়। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক নয়া দিগন্ত থেকে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও পিরোজপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলের সাথে আজ আমরা কথা বলবো। মাসুদ সাঈদী শুধু বাবার যোগ্য উত্তরসূরি নয়, তিনি দায়িত্ব নিয়েছেন নিজ এলাকার মানুষেরও। আমরা আজ কথা বলবো বাবার হত্যা এবং বাবার সাথে অনেক স্মৃতি বিজড়িত যে দিনগুলি রয়েছে তার কিছু বিষয় নিয়ে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি নয়া দিগন্তকে আমার আজকের এই সাক্ষাৎকারটি গ্রহণ করার জন্য, আর শুভেচ্ছা জানিয়ে রাখছি অগ্রিম আজকে আমার ইন্টারভিউ যারা এখন দেখছেন বা পরবর্তী যারা দেখবেন তাদের সকলকে। আমি কথা বলবো, নিশ্চয়ই তার জনপ্রিয়তা তার একটি কাল হয়েছে, কারণ তার জনপ্রিয়তাটা ছিল এমন যেটাকে দেশের মানুষ বলে আকাশচুম্বী জনপ্রিয়তা, এবং জনপ্রিয়তার যে কোনো পারদে আল্লামা সাঈদীর সমকক্ষ কেউ ছিল না। বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশের অতীত ইতিহাস সব কিছুই যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে আল্লামা সাঈদীর জনপ্রিয়তার কাছাকাছিও কখনোই কেউ ছিল না। আলহামদুলিল্লাহ, আজকে তিনি দুনিয়াতে নেই, কিন্তু এখনও আল্লামা সাঈদীর জনপ্রিয়তার কাছাকাছি কেউ নেই। তো এটা নিঃসন্দেহে বলা যায় যে তার জনপ্রিয়তায় ভীত হয়ে এবং রাজনৈতিক প্রতিহিংসায় আল্লামা সাঈদীকে আসলে টার্গেট করা হয়েছিল। তাকে পরিকল্পিতভাবে ভয় পেয়েছে এবং তাকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আর প্রকাশ্যের যেটি বলছে সেটি তো আছেই। আপনারা খেয়াল করলে দেখবেন যে আল্লামা সাঈদী যে তাফসির মাহফিলের মাধ্যমে তিনি যে বাংলাদেশের ইসলামী পুনর্জাগরণের চেষ্টা তিনি করেছিলেন, এবং আলহামদুলিল্লাহ তিনি সফলও হয়েছিলেন। সেই পুনর্জাগরণ ঠেকানোর জন্য প্রকাশ্যেই আওয়ামী লীগ বিরোধিতা করেছে এবং প্রকাশ্যেই তাকে অপদস্থ করার চেষ্টা করেছে। যেমন একটি ঘটনার কথা উল্লেখ করা যায়, 1997-98 অর্থ বছরে যখন জাতীয় সংসদের বাজেট বক্তৃতা তিনি করছিলেন, এবং প্রসঙ্গক্রমে বাজেটকে শিক্ষা নীতির উপর যখন তিনি কথা বলছিলেন, তখন তিনি কোরআন হাদিস নির্ভর কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে তিনি বলছিলেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত। ঠিক ওই সময় আল্লামা সাঈদীকে ট্রেজারি বেঞ্চ থেকে রাজাকার বলে সর্বপ্রথম উচ্চারণ করা হয়েছিল, এবং তিনি আল্লামা সাঈদী তখন বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন জাতীয় সংসদে দাঁড়িয়ে, তৎকালীন প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার উপস্থিতিতে তিনি বলেছিলেন যে বাংলাদেশের কেউ যদি আমার সামনে আমার উপস্থিতিতে আমার এলাকা ভ্রমণ করে আসার পর প্রমাণ করতে না পারে যে আমি রাজাকার ছিলাম, তাহলে তার বিরুদ্ধে আমি 10 কোটি টাকার মানহানি মামলা করব। তো বিষয়টি হলো যে এটি ছিল প্রকাশ্য তাকে টার্গেট করে বলা, এমনকি তার প্রত্যেকটি মাহফিলে টার্গেট করে তাকে মাহফিল বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হতো। আপনার নিশ্চয়ই স্মরণ আছে 1989-90 সালে এরশাদ স্বৈরাচারী এরশাদ যখন ক্ষমতায় ছিল, তখন সম্ভবত বাংলাদেশের একমাত্র ব্যক্তি আল্লামা সাঈদী যার বিরুদ্ধে বাংলাদেশে 64টি 144 ধারা জারি করা হয়েছিল তার মাহফিল বন্ধ করার জন্য, যিনি বাংলাদেশের ইতিহাস শুধু নয়, এই পাক ভারত উপমহাদেশের ইতিহাসে এরকম কোনো ঘটনা বোধহয় নেই যে কোনো একজন ব্যক্তিকে ঠেকানোর জন্য 144 জারি করতে হয়, এবং সেটা এত পরিমাণ। তো এই জন্য যেটা বলছি, প্রথম কথা যে হ্যাঁ, তাকে প্রকাশ্যেই টার্গেট করে তাকে থামানোর চেষ্টা করা হয়েছিল। আর আরেকটা যেটা ছিল পরিকল্পনামাফিক, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি যে তাকে পরিকল্পনা করে তাকে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার করা, তাকে রিমান্ডে নেওয়া, সর্বশেষ তাকে পরিকল্পিতভাবে হত্যা, সবই তাদের একটা পরিকল্পনারই অংশ হিসেবে আওয়ামী লীগ কাজ করেছে। এবং এখানে শুধু আওয়ামী লীগ একা জড়িত বিষয়টি তা নয়, আমরা এটা বিশ্বাস করি যে এটির সঙ্গে পার্শ্ববর্তী দেশ ভারত সরাসরি জড়িত। আমি এর সঙ্গে এই প্রসঙ্গে একটু বলতে চাই যে আমার পিতা আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে 2023 সালের 14ই আগস্ট। আপনি শুনলে অবাক হবেন, আপনি জানেন নিশ্চয়ই, তারপরে বলছি যে 2023 সালের 6ই আগস্ট আওয়ামী লীগের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গিয়েছিল। সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিল ডক্টর আব্দুর রাজ্জাক, তৎকালীন কৃষিমন্ত্রী। তার সাথে ছিল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, আরও ছিল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী,
আরও ছিলেন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য বোধহয় আরমা দত্ত, আর একজন ছিলেন নির্বাহী পরিষদ সদস্য মেরিনা জামান। এই 5 সদস্য বিশিষ্ট একটি দল ভারতে যায় আল্লামা সাদিকে হত্যার ঠিক 10 দিন আগে, এবং তারা ভারত সফর করে বাংলাদেশে ফিরে আসে 9ই আগস্ট 2023, এবং আল্লামা সাইদিকে হত্যা করা হয় 2023 সালে 14ই আগস্ট, মাত্র 5 দিনের ব্যবধানে। এটা যেটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এটার মাস্টারমাইন্ড যে ইন্ডিয়া, তাদের এই সফরের মাধ্যমে এটা প্রমাণিত। এবং আপনারা শুনলে আরেকটু অবাক হবেন যে যখন ডক্টর রাজ্জাক, সাবেক এই স্বৈরাচারী সরকারের কৃষিমন্ত্রী, ভারত থেকে ফিরে এসে যখন ইন্টারভিউ দিচ্ছিলেন সাংবাদিকদের, তখন তিনি বলেছিলেন কোনো প্রশ্ন করা ছাড়াই, সাংবাদিকদের কোনো প্রশ্ন ছাড়াই তিনি বলছিলেন যে ভারত আমাদেরকে জামাত সম্পর্কে কোনো প্রশ্ন করেনি, আর জামাত ঠেকানোর কোনো ইস্যু আমাদের নেই। অপ্রাসঙ্গিকভাবে তিনি কথাটা বলেছিলেন। তো এটা পরিষ্কার যে ভারত জামাত সঙ্গে আলোচনা করেছে, জামাত সম্পর্কে সিদ্ধান্ত নিয়েছে, এবং সেখান থেকেই তারা আল্লামা সাইদিকে হত্যার পরিকল্পনা নিয়েই বাংলাদেশে ফিরেছে, এবং তারা বাংলাদেশে ফেরার মাত্র 6 দিনের ব্যবধানে তারা আল্লামা সাইদিকে হত্যা করেছে। আপনি শুনলে অবাক হবেন, যে জিনিসটা আমি খুব মিস করি সেটা হলো আমরা যখন আব্বার সঙ্গে সাক্ষাৎ করতাম কারাগারে, তখন তার সঙ্গে সাক্ষাতের জন্য সময় পেতাম মাত্র 30 মিনিট, কখনো 30 মিনিটেরও কম হতো। তো যখন এই 30 মিনিট সময় পেতাম, আমাদের প্রত্যেকটি সাক্ষাতে, আমরা আব্বা 13 বছর কারাগারে ছিলেন, 13 বছরে আমরা প্রথমে সাক্ষাতের জন্য প্রতি সপ্তাহে একবার করে সুযোগ পেতাম। পরবর্তীতে তারা আমাদের সময়টা কমিয়ে মাসে 2 বার করলো, এর পরবর্তীতে এক পর্যায়ে তারা মাসে 1 বার সাক্ষাতের ব্যবস্থা করলো। এনিওয়ে, যতবার সাক্ষাৎ হয়েছে আব্বা তার আমাদের এই সাক্ষাতের 30 মিনিট সময়টিকে 3টি ভাগে বিভক্ত করতেন। 3 ভাগে বিভক্ত করে তিনি আমাদের সঙ্গে কথা বলতেন। প্রথম ধাপে তিনি আমার মায়ের সঙ্গে কথা বলতেন। মায়ের সঙ্গে কথা বলে সে তিনি আমরা যারা ভাই ছিলাম, আমাদের ভাইদের প্রত্যেকের কুশল বিনিময় করতেন। তার নাতিরা যারা সাথে নাতির সাথে যেত তাদের কুশল বিনিময় করতো। এটার প্রথম ধাপ ছিল। দ্বিতীয় ধাপ ছিল তিনি আমাদের ভাইদের ব্যক্তিগত পারিবারিক কিংবা তাদের ব্যবসা বা অন্যান্য জীবন সম্পর্কে অবহিত হতেন, জানতেন সেই বিষয়গুলি। এবং তৃতীয় ধাপ যেটি ছিল ইম্পর্টেন্ট এবং আমরা খুব উন্মুখ হয়ে থাকতাম সেই পার্টটির জন্য, সেটি ছিল সাক্ষাতে 30 মিনিটের 10-12 মিনিট তিনি ব্যয় করতেন আমাদের এই 2টি অংশের জন্য। আর পরবর্তী 15 থেকে বা তারও কিছু সময় বেশি তিনি ব্যয় করতেন ইসলামের ইতিহাস আমাদেরকে শোনাতেন। তিনি কারাগারে বসেও আমাদেরকে নসিহত করতেন দিনী আন্দোলন কেন করা প্রয়োজন, কেন দিনী আন্দোলন ফরজ, কেন আমাদের দিনী আন্দোলনে অংশগ্রহণ করা প্রয়োজন, কেন দিন কায়েমের জন্য রক্ত দেওয়া প্রয়োজন, জান মাল কোরবান করা প্রয়োজন, কেন তিনি কারাগারে আছেন, কেন সরকার তাকে টার্গেট করলো, কেন ভারত বা ইসলাম বিদেশি শক্তিগুলি ইসলামী আন্দোলনকে টার্গেট করলো, এইসব বিষয় নিয়ে তিনি আমাদেরকে বলতেন। তো ওই সময়গুলিকে খুব মিস করি। বাবার সেই নসিহতের মুহূর্তগুলি আমাদের জন্য সত্যি খুবই প্রেরণার ছিল, আর এখন সেটা বেদনার। আমার বাবার শাহাদাতের 26 দিন আগে সর্বশেষ তার সঙ্গে আমার 26 দিন আগে আমরা দেখা করার সুযোগ পেয়েছিলাম। যেহেতু একটু আগে আমি বললাম মাসে আমাদেরকে একবার দেখা করার সুযোগ করে দেওয়া হতো, তো আমরা সর্বশেষ সাক্ষাৎ করার 26 দিন পেরিয়ে গিয়েছিল, আর 4 দিন পরে আমাদের দেখা হবে এমন একটা সিচুয়েশন ছিল। তো তারপরে তো আমাদের সুযোগই হয়নি। 26তম দিনের মাথায় তাকে কারাগার থেকে সুস্থ মানুষ হাসপাতালে তারা নিয়ে এসেছিল। এরপর তো তারা তাকে পরিকল্পিতভাবে হত্যাই করলো। তার হত্যা করার আগ মুহূর্তেও আমরা পিতার সঙ্গে দেখা করতে পারিনি। শুধুমাত্র কারাগার থেকে যখন নিয়ে এসেছিল, অ্যাম্বুলেন্স থেকে তিনি নামছিলেন, ওই মুহূর্তটা আমি সামনে ছিলাম, তার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে। জাস্ট একটু সালাম বিনিময় হয়েছে, আর কুশল বিনিময় করারও সুযোগ পাইনি। যেহেতু পুলিশ এত বেশি বাড়াবাড়ি করছিল, আইনশৃঙ্খলা বাহিনী এত বেশি উত্তেজিত ছিল যে আসলে তার কাছে যাওয়ার মতো সুযোগ আমরা পাচ্ছিলাম না। তো তাকে ওই মুহূর্তটুকুন দেখেছি। এরপর তারা নিয়ে গেল এমার্জেন্সি, এরপরেও করোনা কেয়ার ইউনিটে নিয়ে গেল। কিন্তু এই পুরো সময় 13 তারিখ রাতে তারা এনেছে, আর 14 তারিখ রাত 8:40 তিনি শাহাদাত বরণ করেছেন বলে অফিসিয়ালি ডাক্তার আমাকে জানিয়েছে। এই পুরো সময় 1 সেকেন্ডের জন্য আমাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তো সেই অর্থে আব্বার শাহাদাতের 26 দিন আগে আমাদের সর্বশেষ দেখা হয়েছিল। সর্বশেষ আমি শুধু নয়, আমরা 3 ভাই তখন উপস্থিত ছিলাম। আমি, আমার বড় ভাই এবং আমার ছোট ভাই, আমরা 3 জন সেখানে উপস্থিত ছিলাম। আমার মা ছিলেন, এবং আমার যতদূর ঠিক এই মুহূর্তে মনে পড়ছে, আমার একজন ভাতিজি, সেও আমাদের ওই সর্বশেষ সাক্ষাতে উপস্থিত ছিল। তিনি তার স্বভাব চরিত্র অনুযায়ী তিনি আমাদেরকে নসিহত করেছিলেন। বিশেষ করে তিনি আমাদের নামাজের কথা তখন খুব বলছিলেন। নামাজ যাতে কোনো অবস্থাতে কারো মিস না হয়ে যায়, নামাজ যাতে আমরা ছেড়ে না দিই,
এবং নামাজের উপরে যেন আমরা প্রতিষ্ঠিত থাকি। এবং আরেকটি কথা তিনি বলছিলেন, যিনি বাংলাদেশের ভবিষ্যতের কথা তিনি বলছিলেন, যে তিনি বলছিলেন যে আমি যে কথাটা বলেছিলাম যে বাংলাদেশের ভাগ্যাকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, আব্বা বলছিলেন যে বাংলাদেশের ভাগ্যাকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, যদি মোকাবেলা করতে না পারি সক্ষমভাবে, তাহলে এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবেহ সাদিক হওয়া অসম্ভব। তিনি এই কথাটি পুনরাবৃত্তি করছিলেন, যে কথাটা তো আল্লাহ আমাকে বলিয়েছেন বেশ আগে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে বাংলাদেশে সত্যি সত্যি ঘন কালো রাতে ঢেকে গেছে। তবে আমি বিশ্বাস করছি যে আল্লাহ দয়া করলে খুব শীঘ্রই আমরা একটা সুন্দর সোনালী সকাল পাবো। আমরা তখন ঠিক ওই একটা সোনালী সকালের জন্য তিনি আমাদের ওই শেষ সাক্ষাতে তিনি আমাদের পরিবারের সকলকে নিয়ে আব্বা মহান রবের দরবারে দুহাত তুলে মোনাজাত করেছিলেন। আমরা সবাই সেই মোনাজাতের অংশীদার ছিলাম। সম্ভবত 2001 সালে তিনি বলেছিলেন, যদি মোকাবেলা করতে না পারি সক্ষমভাবে। আমি এই কথাটাকে দুইটা ব্যাখ্যা করি, আমি পার্সোনালি মাইসেলফ, এটা আমার একটা ব্যাখ্যা, যে আমরা গত 17 বছর, কারণ এই জুলাই বিপ্লবের আন্দোলনটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন বা তাদের আন্দোলনের ফসল, আমি বিষয়টা এভাবে কখনোই দেখি না। এটি হলো গত 17 বছরের আন্দোলনের ফসল। গত 17 বছর আন্দোলন হয়েছে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আন্দোলনের সফলতা এনে দিতে পারেননি, বাট ছাত্র আন্দোলনের 36 দিনের কর্মসূচিটা আমাদের একটা সফলতা, একটা পূর্ণতা এনে দিয়েছে। তো সেই হিসাবে আমি যেটা ব্যাখ্যা করছি আব্বারের বক্তব্যটাকে, যেটা তিনি বলছিলেন যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারি, তাহলে আমরা যে 17 বছর আন্দোলন করেছিলাম সে আন্দোলনটা আমরা সক্ষমভাবে মোকাবেলা করতে পারিনি। বা ছাত্রদের 36 দিনের আন্দোলনটা ছিল সক্ষমভাবে মোকাবেলার আন্দোলন, যে আন্দোলনের কারণটাই আমরা একটা সফলতা, একটা পূর্ণতা পেয়েছি। যে কারণে অবশ্যই জুলাই গণবিপ্লবের আন্দোলনটা আমার আব্বার সেই বক্তব্যের একটা সফলতার অংশ। আমার এলাকার জনগণের খেদমতে আমি কাজ করছি। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমি পিরোজপুরের জিয়ানগর উপজেলার উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। এখন বাংলাদেশ জামায়াত ইসলামী আমাকে আমার এলাকায় কাজ করার জন্য আমাকে নির্দেশনা দিয়েছে। আমি কাজ করছি, জনগণের সঙ্গে কাজ করে সময় কাটাচ্ছি। আর আমি বাবার উপরে বাবার স্মৃতি রোমন্থন করে এবং বাবার কারাগারের জীবন যেটা আমার চোখের সামনে ছিল, আব্বার মামলাটা আমি পরিচালনা করেছি, যে কারণে মামলার আদ্যপান্ত আমার জানা আছে, ইত্যাদি বিষয় নিয়ে আমি বাবার উপর একটা বই লেখার চেষ্টা করছি। সেটার পেছনে আমার কিছু সময় যাচ্ছে। আমি বাবার যেহেতু মামলাটা পরিচালনা করেছি, মামলাটা একজন সন্তান হিসাবে একজন পিতার মামলা পরিচালনা করাটা কতটা কষ্টের, এটা একটা সন্তানই খালি বলতে পারবে। এটা অনেকটা এরকম যেটা আমরা প্রবাদ বাক্যের মতো জানি যে পিতার কাঁধে সন্তানের লাশ পিতার জন্য যেমন অত্যন্ত ভারী এবং বোঝা, একইভাবে সন্তান পিতার মামলা পরিচালনা করবে, এটাও একই রকমের। তো সেই বোঝা আমাকে বহন করতে হয়েছে। আমরা সেটা করেছি একটি সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য। কারণ আল্লামা সাঈদীর বিরুদ্ধে যে মামলার অভিযোগগুলি আনা হয়েছিল সেগুলি ছিল সর্বত মিথ্যা, এবং এই মামলার প্রতিটি অভিযোগের দাড়ি কমা কিংবা কোনো একটি লাইনের সঙ্গে আল্লামা সাঈদীর কোনো সম্পর্ক ছিল না। এটা পরিকল্পিতভাবে আল্লামা সাঈদীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা, ইসলামী আন্দোলন থেকে বিচ্ছিন্ন করা, কোরআনের ময়দান থেকে বিচ্ছিন্ন করা এবং তার কণ্ঠটাকে স্তব্ধ করা, সর্বশেষ তার জনপ্রিয়তায় এবং রাজনৈতিক প্রতিহিংসায় তাকে ময়দান থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই মামলা দেওয়া হয়েছিল এবং মামলাটা কি চালানো হয়েছিল। তো সেই একটি অবস্থা থেকে হক এবং সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমরা মামলা লড়াই করেছি এবং আমরা বিশ্বাস করি ওই তথাকথিত ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে যে রায় আসুক না কেন, জনতার আদালতে আল্লামা সাঈদী নির্দোষ, এটা প্রমাণিত। এটা কিভাবে প্রমাণিত? আপনি আজকেও যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে আল্লামা সাঈদীর নাম নিয়ে যা কিছু করা হবে, দেখবেন লক্ষাধিক মানুষ জড়া হয়ে গেছে। আজকে বাংলাদেশের যত মানুষ, যত মুফাসসির কোরআনের ময়দানে কাজ করছেন, তার 99% আল্লামা সাঈদীর ছাত্র। এবং আরও একটি বিষয় হলো, আল্লামা সাঈদীর নাম যে মাহফিলে নেওয়া হয় সে মাহফিল জমে যায়। যে মাহফিলে আল্লামা সাঈদীর নাম নেওয়া হয় না সে মাহফিলে অংশগ্রহণও মানুষের কম থাকে। এটা প্রমাণিত এবং এটা জনগণ স্বীকৃত যে আল্লামা সাঈদী নির্দোষ ছিলেন, নিরপরাধ ছিলেন। তার আরেকটি ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি। আপনারা জানেন যে 2012 সালের 4 নভেম্বর আমরা আমাদের একজন সাক্ষী সুখরঞ্জন বালিকে আদালতে নিয়ে গিয়েছিলাম সাক্ষ্য দেওয়ার জন্য, এবং কোর্ট প্রাঙ্গণ থেকেই খুনি সরকারের পুলিশ এবং খুনি সরকারের দোসর এই বিচারপতি নিজামুল হক নাসিম এবং তার সঙ্গীয় যে সমস্ত বিচারপতি নামের সন্ত্রাসী ছিল, তারা কোর্ট প্রাঙ্গণ থেকে পরিকল্পিতভাবে আমাদের সাক্ষীকে তুলে নিয়ে গিয়েছিল। সেই সাক্ষী আব্বার শাহাদাতের পরে আব্বার জানাজায় এসেছিলেন এবং তিনি লক্ষাধিক মানুষের উপস্থিতিতে ঘোষণা করেছিলেন যে আমি আল্লামা সাঈদী নির্দোষ, আমার ভাই হত্যার সঙ্গে আল্লামা সাঈদী কোনোভাবে জড়িত নয়। তো যে
অপরাধে আল্লামা সাঈদীর বিচার তারা করতে চেয়েছিল, সেই হত্যাকাণ্ডের শিকার তার আপন ভাই প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। তো আর বড় কিছু প্রমাণ তো এখানে কোনো প্রয়োজন নেই। এছাড়াও বাংলাদেশের যে প্রান্তেই যান না কেন, আল্লামা সাঈদীর নাম শুনলে মানুষ এখনও চোখের পানি ফেলে, এখনও তার জন্যই বেশি কাঁদে, এবং এখনও তার জন্য মানুষ হাহাকার করে যে আজকের এই জুলাই বিপ্লবের পরবর্তী দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশে আজকে যদি আল্লামা সাঈদী থাকতেন, তাহলে মানুষ বলে বাংলাদেশের এমন কোনো হাটঘাট মাঠ নেই যেখানে লোকের জায়গার সংকলন করা যেত। তো আল্লামা সাঈদীর জনপ্রিয়তা মেপে শেষ করা যাবে না। আর আল্লামা সাঈদীর জনপ্রিয় কি জনপ্রিয় না এটা দেশের মানুষ জানে। সো এটা আসলে একটা পরীক্ষিত এবং প্রমাণিত জিনিস, আর তিনি যে নির্দোষ সেটাও প্রমাণিত। বা কারাগারে অসংখ্য রাজনৈতিক নেতাকর্মী গিয়েছেন এবং তারা একটা পর্যায়ে মুক্তিও পেয়েছেন। যারা মুক্তি পেয়ে আবার ফিরে এসেছেন তারা প্রত্যেককে আমাদেরকে এটি জানিয়েছেন। আমাদেরকেও আব্বা প্রত্যেকবার এই কথাটি বলতেন যে তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আরেকটি বারের জন্য কোরআনের ময়দানে ফিরিয়ে নিয়ে আসে। এটি ছিল তার জীবনের শেষ ইচ্ছা। তো আল্লাহ তারা ইচ্ছা পূরণ করেননি, এটা অবশ্যই আল্লাহ তাআলা তার কল্যাণের জন্য করেননি, অথবা আল্লাহ এর মধ্যে কল্যাণ কোনটা আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে ভালো জানেন। তবে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তার বান্দার জন্য যেটা কল্যাণকর সেটাই হয়েছে, এবং আমরা আল্লাহর কাছে এটা এখন চাই যে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার বুকে তো আমরা তার তাফসীর আর শেষবারের মতো শুনতে পেলাম না, তো আখিরাতে সমস্ত হিসাব কিতাব শেষে জান্নাতে তুমি তার মুখ থেকে আমাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করে দিও। গত 17 বছর বাংলাদেশে আওয়ামী লীগ যারা করেনি আর আওয়ামী লীগের মতের সঙ্গে যারা মেলেনি, তাদের প্রত্যেকটি এলাকা উন্নয়ন বঞ্চিত ছিল। আমার এলাকাকে তারা বলতো পূর্ব পাকিস্তান, আবার কখনো বলতো কাশ্মীর। এখানে তারা কোনো রকম কাজ করতো না, দুটি কারণে। প্রথম এবং প্রধান কারণ হলো এটা আল্লামা সাঈদীর জন্মস্থান, আল্লামা সাঈদীর এলাকায় জন্য তারা কোনো উন্নয়ন কাজ করতো না। আর দ্বিতীয় হলো জনগণ আমাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান করেছিল, সাঈদী সাহেবের ছেলেকে কোনো কাজ দেওয়া যাবে না। এই অর্থে আমাদের এলাকায় মূলত আপনারা জানেন আব্বা 10 বছর এমপি ছিলেন। আব্বা এমপি হয়ে যাওয়ার পর পিরোজপুর, আমি যেহেতু আপনাকে ভিডিও লাইভ করছি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমাদের এই ভিডিও সাক্ষাৎকার দেখবে, সুতরাং আমি দায়িত্ব নিয়ে বলছি, পিরোজপুরে 1 আসনে যেখানে আল্লামা সাঈদী এমপি ছিলেন, আল্লামা সাঈদী দায়িত্ব ছেড়ে দেওয়ার পর 2-3টি দৃশ্যমান অবকাঠামো উন্নয়ন বা 2-3টি রাস্তা ছাড়া বিগত 17 বছরে পিরোজপুর 1 আসনে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি। তো কাজ আমরা করতে পারিনি। তো এখন চেষ্টা করছি, জনগণের সঙ্গে মিশে আছি, জনগণের সুখ দুঃখ ইত্যাদি শোনার চেষ্টা করছি এবং এগুলি সমাধানের জন্য কাজ করে যাচ্ছি। একটি কথা আছে না, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এটাই তাই হচ্ছে, সেটারই পুনরাবৃত্তি। আমরা ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি তো ট্রাইব্যুনালে বিগত আব্বাকে যে 4 বছরের মতো ট্রাইব্যুনালে বা 3 বছরের মতো ট্রাইব্যুনালে আব্বাকে তারা টানা হেঁচড়া করে নিয়ে এসে, এমনকি আব্বা যখন অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থাও তাকে টেনে ট্রাইব্যুনালে নিয়ে আসা হতো। ওই ট্রাইব্যুনালের বারান্দায়, সিঁড়িতে, ট্রাইব্যুনাল রুমে আমার অনেক চোখের পানি আছে। আমি আল্লাহকে বলতাম যে একটি দিন আমাদেরকে আল্লাহ তাআলা দেখিও যে আমরা যেন এই ট্রাইব্যুনালে আমরা এই খুনি হাসিনার বিচারটা দেখতে পারি। এর একটি কারণ ছিল, কারণ আমি শুধু সন্তান হিসেবে বলছি না, আল্লামা সাঈদী যে নির্দোষ একজন মানুষ এটা গোটা বাংলাদেশ জানে। শুধু তাই নয়, যে এলাকারকে তার অভিযোগ আনা হয়েছে যে এলাকা থেকে, সেই এলাকার মানুষরা পর্যন্ত সাক্ষ্য দিয়েছে যে তিনি নির্দোষ। হিন্দুরা পর্যন্ত চোখের পানি ফেলেছে, হিন্দু মহিলারা তাদের উপোস থেকেছে আল্লামা সাঈদীর মুক্তির জন্য, মুসলমান নারী পুরুষ রোজা রেখেছে। তো তার নির্দোষের তো আসলে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো চোখের পানি অনেক ফেলেছি, আল্লাহকে বলেছি যে আল্লাহ আমাদেরকে একটি দিন দেখিও যে জালিমের বিচার করবে, এটা তোমার ওয়াদা, তোমার ওয়াদাতে কোনো ভুল হতে পারে না। তবে আমরা যেটা চাই, আল্লাহ তুমি আমাদেরকে চোখে দেখার তৌফিক দিও। এবং এটা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আল্লাহ জীবিত থাকা অবস্থায় আমাদেরকে এই খুনি হাসিনার একটা বিচার প্রক্রিয়া যে আমরা দেখতে পাচ্ছি, তার পতনটা যা হয়েছে দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, এই ট্রাইব্যুনালে বিচার চেয়েছি কিছু গুণগত পার্থক্য নিয়ে। আমাদের যে ট্রাইব্যুনালে, যে ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে আমাদেরকে বিচার করা হয়েছিল, ওটা ছিল একটি প্রহসনের বিচার, ওটি ছিল একটা সাজানো ট্রাইব্যুনাল। ওই ট্রাইব্যুনালের বিচারকরা ছিল ভারতের দালাল, তারা ছিল ফ্যাসিবাদের দোসর এবং তারা তাদের বিবেককে ভারতের কাছে বন্ধক রেখেছিল। আজকে ট্রাইব্যুনালে বিচার করে সেই কাজ করবে এটা আমরা বিশ্বাস করি না, দেশের মানুষও বিশ্বাস করে না। ওই ট্রাইব্যুনাল থেকে আমাদেরকে সাক্ষীকে অপহরণ করা হয়েছিল, আজকের ট্রাইব্যুনাল থেকে খুনি হাসিনার কোনো সাক্ষীকে অপহরণ করা হবে না। ওই ট্রাইব্যুনালে আমাদের সাক্ষীকে সেইফ হাউস নামক একটি জায়গায়, ঢাকার গোলাপবাগে, সেখানে
ট্রেন্ড আপ করা হতো, শিখিয়ে পড়িয়ে তাকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া হতো। আজকের ট্রাইব্যুনালে কোনো সাক্ষীকে শিখিয়ে পড়ে আনতে হবে না। ওই ট্রাইব্যুনালে, ওই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে সোনা সাক্ষী ছিল, সোনা সাক্ষীর ভিত্তিতে বিচার পরিচালিত হয়েছে। আর আজকের এই ট্রাইব্যুনালে কোনো সোনা সাক্ষী থাকবে না, এই ট্রাইব্যুনালে চোখে দেখা সাক্ষী থাকবে। আজকে যে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আজকে আপনি নিজেও একজন চোখে দেখা সাক্ষী। বাংলাদেশের 18 কোটি মানুষের 18 কোটি মানুষই চোখে দেখা সাক্ষী। এই চোখে দেখা সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতেই ইনশাআল্লাহ এই ট্রাইব্যুনালে খুনি হাসিনার বিচার হবে। এবং বিচার শুধু হবে এটা না, এটা আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা যখন এই বিচার আমাদেরকে দেখাচ্ছেন, এই আদালত থেকে খুনি হাসিনার ফাঁসির রায় হবে এবং প্রকাশ্যে সকল মজলুম এবং শহীদ পরিবারের সামনে প্রকাশ্যে খুনি হাসিনার ফাঁসি কার্যকর হবে, এটাও আমি বিশ্বাস করি। ইনশাআল্লাহ আমরা খুনি হাসিনার বিরুদ্ধে সমস্ত এভিডেন্সগুলি কালেক্ট করছি। আমরা মামলা খুব শীঘ্রই মামলা করব এবং আমরা গণহত্যার মামলা করব। বিকজ আপনারা জানেন যে 2013 সালের 28শে ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল থেকে আল্লামা সাঈদীর বিরুদ্ধে তথাকথিত যুদ্ধাপরাধ মামলা একটি রায় দেওয়া হয়েছিল, ফাঁসির রায়। সেই ফাঁসির রায়ের প্রতিবাদে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে পড়েছিল, বিক্ষোভে ফেটে পড়েছিল। বিক্ষোভরত এই মানুষের বুকে খুনি হাসিনা গুলি করে প্রায় 300 মানুষকে হত্যা করেছে। এই হত্যার বিচারের জন্য সেই শহীদদের পরিবারের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা একটা গণহত্যা মামলা করব ইনশাআল্লাহ। শাপলা চত্বরের গণহত্যা 5ই মে 2013 সালে যেটি সংগঠিত হয়েছে, সেটি বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত আরেকটি দিন। 28শে ফেব্রুয়ারি যেমন কলঙ্কিত দিন, 2013 সালে 28শে ফেব্রুয়ারি, 2006 সালের 28শে অক্টোবর, এরপরে 2010 সালের 22শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড, প্রত্যেকটি বাংলাদেশে এক একটি কলঙ্কিত অধ্যায় এবং কলঙ্কিত দিন। তো 5ই মে হত্যাকাণ্ডের সঙ্গে আসলে যেহেতু সরাসরি হেফাজত ইসলাম বাংলাদেশ জড়িত, হেফাজত ইসলামের নেতৃবৃন্দরা কনসার্ন, এবং আপনি জানেন নিশ্চয়ই এই সম্ভবত আজ থেকে 15-20 দিন আগে হেফাজত ইসলামের নেতৃবৃন্দ ট্রাইব্যুনালে গিয়েছিলেন, যেটি পত্রিকা মারফত আমরা জেনেছি। তারা ট্রাইব্যুনালে গিয়েছেন এবং এই হেফাজতের যে 5ই মের হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের জন্য তারা অলরেডি ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করেছে, ওটির বিচারও হবে। তো যেহেতু হেফাজত ইসলাম এটার সঙ্গে জড়িত, সুতরাং এটির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য বা ভূমিকা রাখার প্রয়োজন মনে করছি না, যেহেতু হেফাজত ইসলাম নিজেই এটার ব্যাপারে ভূমিকা রাখছে। আমরা আমাদের লয়ারদের সঙ্গে কথা বলেছি এবং বলছি, যেটা হেগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা, সেটাতে এটা গণহত্যার জন্য আমাদের কেস রিলেটেড, যেহেতু বাংলাদেশে গণহত্যা তো একটা ঘটেনি, গুমের ঘটনাও একটি নয়, শত শত গুম হয়েছে, আয়নাঘর সৃষ্টি হয়েছে, তার প্রকাশ্যে গুলি করেছে, অপ্রকাশ্যে গুলি করেছে। যে সব কিছু মিলে এখানে কনসার্ন অনেকগুলি ব্যক্তি এবং প্রতিষ্ঠান আছে। তো যে যার অবস্থান থেকে আমরা চেষ্টা করছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটাকে গণহত্যার মামলা করা যায় কিনা। আরেকটি যেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা আইসিজে একটা আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এবং আইসিসি একটা আছে। তো আমরা প্রত্যেকটির সঙ্গে আমরা কন্ট্যাক্ট করছি আমাদের লয়ারদের মাধ্যমে। আমরা চেষ্টা করছি যদি আমাদের সুযোগ হয়, আইন কভার করে এবং অ্যাকসেপ্টেন্সটা ওদিক থেকে আসে সংশ্লিষ্ট কোর্ট থেকে, নিশ্চয়ই আমরা গণহত্যার মামলা সেসব আদালতগুলিতে দায়ের করব। নিশ্চয়ই আমরা যেহেতু একটা সংগঠন করি, আমরা সংগঠনের আনুগত্য করি। সংগঠন নমিনেশন দিলে আমরা কাজ করি, সংগঠন নমিনেশন না দিলে আমরা যে কাজ আমাদেরকে দেওয়া হয় সেই কাজেই ব্যস্ত থাকি। সংগঠন আমাকে নমিনেশন যেটা দিয়েছে পিরোজপুরে কাজ করার জন্য, ইতিমধ্যেই কেন্দ্র থেকে ঘোষণা করেছে, আমি সেই আলোকে কাজ করে যাচ্ছি। এবং পিরোজপুরের মানুষ সাক্ষী যে আল্লামা সাঈদী পিরোজপুরে যেভাবে উন্নয়নের রোল মডেল হিসেবে কাজ করেছেন, যেভাবে পিরোজপুরের উন্নয়নে তিনি তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছেন, কাজ করেছেন, আমিও সেভাবে কাজ করে যাচ্ছি। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, ইনশাআল্লাহ একটি আধুনিক এবং উন্নত পিরোজপুর, বাসযোগ্য একটি পিরোজপুর এবং শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়নের একটা পিরোজপুরবাসীকে উপহার চেষ্টা করব। বাবার জনপ্রিয়তাই আমাকে এগিয়ে নেবে, আর বাবার জনপ্রিয়তার কারণেই তো আমি গর্বিত, এবং বাবার জনপ্রিয়তাতেই আমরা জনপ্রিয়। তো বাবার জনপ্রিয়তা আমাকে এগিয়ে দেবে না, বরং বাবার জনপ্রিয়তাই আমাকে এগিয়ে নিয়েছে। এবং আল্লাহর শুকরিয়া আদায় করি যে এমন একজন বাবা আল্লাহকে দিয়েছে। তো এটা আল্লাহর শুকরিয়া। তো অবশ্যই সাংগঠনিক আল্লাহর উপরে ভরসা করে সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে এবং সর্বোপরি আল্লাহর দেয়া যে নিয়ামত বাবার জনপ্রিয়তা, এটাকে সামনে রেখে আমরা পিরোজপুরের উন্নয়নে সর্বাত্মক কাজ করে যাব ইনশাআল্লাহ।